আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিকেল 3:30টার দিকে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ সহ আরও অনেকে উপস্থিত থাকবেন। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকে প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সে সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দর্শক, এই মুহূর্তে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ বোস্তামি। বায়েজিদ, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জ্বালানি ইউরেনিয়াম সেটি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা প্রকল্প সূত্রে জানতে পেরেছি যে বিকেল 3টা নাগাদ এটির যে আনুষ্ঠানিক সেটি শুরু হবে প্রকল্পের ভেতরে। তো আমরা জেনেছি যে 3টা 5 মিনিটে আসলে আনুষ্ঠানিকভাবে এই রূপপুর প্রকল্পের যে জ্বালানি রয়েছে ইউরেনিয়াম সেটি লোড করা হবে। এই যে জ্বালানি এটি লোড করতে 30 থেকে 40 দিন সময় লাগবে। এবং প্রকল্প সূত্রে আরো জানানো হয়েছে যে এই যে জ্বালানি লোড করতে 30 থেকে 40 দিন সময় লাগবে এবং এরপরে বলা যায় যে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের দিকে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের যে প্রথম ইউনিট রয়েছে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হবে এবং এই বছরের শেষে অথবা 2027 সালের জানুয়ারিতে পূর্ণ সক্ষমতায় এটি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হতে পারে, এরকম আসলে লক্ষ্য রয়েছে। আমরা জানতে পেরেছি যে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এখান থেকে দেশের যে চাহিদা রয়েছে তার 10% পূরণ করা সম্ভব হবে। এরই মধ্যে আমরা জেনেছি যে বিকেলে যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রূপপুর রাশিয়ান রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের যিনি মহাপরিচালক রয়েছেন অ্যালেক্সি লিখাচভ, তিনি বক্তব্য দেবেন। পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেশের সবচেয়ে বড় প্রকল্প এটি, দীর্ঘদিন ধরে কাজ চলছে, কবে নাগাদ চালু হবে এরকম প্রত্যাশা সবারই ছিল যে দেশের বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য এটি বড় একটি ভূমিকা রাখবে। তো সে কারণে রূপপুর সেটিতে স্থানীয় মানুষজন আসলে বেশ উচ্ছ্বসিত এবং আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মানুষের কিছু শঙ্কাও ছিল যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন কিনা আশপাশের কৃষি বা মানবদেহের। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে বরাবরই পারমাণবিক প্রকল্প কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আসলে উৎপাদনে যাচ্ছে। তো এই কারণে তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই। এ বিষয়ে বারবারই আমরা দেখেছি যে বিভিন্ন সময় সচেতনতামূলক বিভিন্ন সেমিনারও করা হয়েছে, মানুষকে জানানো হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে দেশের সর্ববৃহৎ এই প্রকল্প একেবারে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পৌঁছাতে শুরু করবে বিকেলে এই জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে। তো রাকা, এই ছিল পাবনা রূপপুর পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং কার্যক্রমের বিষয় নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ বায়েজিদ। অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে তেল পাম্পের পরিস্থিতি, কমতে শুরু করেছে যানবাহনের লাইন। পাম্পগুলোতে তেলের সরবরাহ বাড়তে থাকায় ভোগান্তি কমেছে চালকদের। রাজধানীর প্রতিটি পাম্পেই ফুয়েল পাস দিয়ে জ্বালানি নিতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ব্যক্তিগত গাড়ির জন্য শুরু হবে ফুয়েল পাস সিস্টেম। তবে চালকদের অভিযোগ, রাজধানীর সব পাম্প যদি 24 ঘন্টা তেল সরবরাহ করা হতো তাহলে ভোগান্তি একেবারে বন্ধ হতো।
দর্শক, এই মুহূর্তে আসাদ গেট তেল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে কিনা জানাবেন। রাকা, তেল পাম্পের পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। দীর্ঘ যে লাইন, দীর্ঘ সময় অপেক্ষা, সেটির অবসান করতে শুরু করেছে। যারা এখানকার চালক রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল চালক, গাড়ির চালক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে যে লাইন দিতে হতো, সেই লাইনটি এখন আর দিতে হচ্ছে না। সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে তারা তেল পেয়ে যাচ্ছেন। আমরা এখন অবস্থান করছি সোনার বাংলা পাম্পটিতে। এটিতে কিছুক্ষণ আগেও তেল দেওয়া হচ্ছিল। বেলা 9টার দিকে এইখানকার তেল শেষ হয়ে যাওয়ায় এখন কিছুক্ষণের জন্য তেল দেওয়ার কার্যক্রম বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে গাড়ি আসবে, তেল আনলোড হওয়ার পরে আবার চালকদেরকে তারা তেল সরবরাহ করবে। এর পাশাপাশি চালকদের কিন্তু একটি বড় অভিযোগ যে রাজধানী জুড়ে যতগুলো তেলের পাম্প রয়েছে এটি 24 ঘন্টায় খোলা থাকতো, কিন্তু এখন 24 ঘন্টা খোলা থাকে না। ফলে তাদের এই যে 1-1.5 ঘন্টার লাইন, সেটি এখন রয়েছে। তবে 24 ঘন্টা যদি সবগুলো পাম্প খোলা রাখা হয় তাহলে কিন্তু এই লাইনগুলো আর থাকবে না। স্বাচ্ছন্দ্যে আগে, এই তেল সংকটের আগে তারা যেভাবে তেল নিতে পারতো সেভাবেই তারা তেল নিতে পারতেন। মোটরসাইকেলে যেভাবে ফুয়েল পাস দিয়ে তা চালকদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে, সেই একই সিস্টেম কিন্তু গাড়ির ক্ষেত্রেও চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত নিলে পারে হয়তো বা অতিরিক্ত তেল নেওয়ার যে চাহিদা সেটিও বন্ধ হবে। একটি নিয়মের মধ্যে তেলের ব্যবস্থাপনা আসবে এবং ধীরে ধীরে সেই সংকটগুলো একেবারেই কেটে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত তেলের পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। রাখা। ধন্যবাদ সাকিবুর। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সৃষ্ট লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ। 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রামের মানুষকে। এতে বড় ক্ষতির মুখে কৃষি ও ক্ষুদ্র শিল্প। একদিকে হঠাৎ বৃষ্টিতে চাহিদা কমায় লোডশেডিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় না ফেরায় আবারও তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেখে পরিত্যক্ত মনে হলেও এটি রাজধানীর কর্মব্যস্ত বিদ্যুৎ ভবন। চলমান লোডশেডিংয়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বন্ধ রাখা হয়েছে বাড়তি লাইট ফ্যান। এভাবেই সারা দেশই ভুগছে বিদ্যুৎ সংকটে। তবে শহর অঞ্চলে তুলনামূলক কম হলেও বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। এর মধ্যে সবথেকে বেশি লোডশেডিং চলছে পল্লী বিদ্যুতে। বুধবার ময়মনসিংহের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা ছিলেন সবচেয়ে বেশি লোডশেডিংয়ে। সেখানে 1010 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র 695 মেগাওয়াট। এরপরেই লোডশেডিংয়ের কবলে ছিল রংপুর। অঞ্চলটিতে 587 মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করা হয় 107 মেগাওয়াট। 1 ঘন্টা বিদ্যুৎ পাই, আবার 3 ঘন্টা পাই না। 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টাও আমরা পাই না। গ্রাম ঘর থুইয়া প্রত্যেকে সুপারি গাছের বাগানে খালদারে এনে ওগুলা লাসিয়া পাথুরি লাসিয়া এইবার ওই জায়গায় ঘুমান লাগে। আইসা 15 মিনিট 20 মিনিট থাকবে, আবার চলে যাবে, আবার 1-1.5 ঘন্টা নাই। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সংসার চলবে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেও প্রায় শতভাগ বিদ্যুতের আওতায় ঢাকার 2 বিতরণকারী প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকোর গ্রাহকরা। যদিও রাজধানী সহ বিভিন্ন শহরের সাথে গ্রামের লোডশেডিং সমন্বয়ের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকার বলছে বুধবার সারা দেশে চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 13,116 মেগাওয়াট। এতে লোডশেডিং করতে হয়েছে 2,084 মেগাওয়াট। একইভাবে লোডশেডিং চলছে অন্যান্য দিনেও। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে চাহিদা বাড়লেও জ্বালানি সংকটে উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং। তবে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস কয়লা উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞের। এখনই আমি সাপ্লাই বাড়াতে পারবো না লোকালি, কাজে আমাদের যেটা করতে হবে আমদানিটা একটু গুরুত্ব দিতে হবে। প্রায়োরিটি বেসিসে এই যে কয়লা আমাদের আশেপাশে দেশে যেখান থেকে লাভজনক হয় আমাদের জন্য, সেখান থেকে কয়লার আমদানি ব্যবস্থা করা এবং গ্যাস যদি আনা যায় সেটার একটা ব্যবস্থা। কিন্তু যেটা দরকার সেটা লং টাইম সলিউশন হিসাবে আপনার লোকাল রিসোর্সের দিকে তাকাতে হবে। তো সেই জন্য আমাদের কিন্তু প্রাকৃতিক গ্যাস ছিল এবং এখনো আছে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা মোর এক্সপ্লোর করা। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ তেল ও গ্যাস চালিত প্রায় 20টি কেন্দ্র। এছাড়াও যান্ত্রিক ত্রুটিতে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি বন্ধ রয়েছে আদানি পাওয়ারের 2য় ইউনিট। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।
কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মিলছে না পাবনার বেড়ার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চালু করা কমিউনিটি ক্লিনিকগুলোতে। সরকারি নিয়ম অনুযায়ী ক্লিনিক প্রতিদিন খোলা রাখার কথা থাকলেও তালা ঝুলছে বেশিরভাগ সেবাকেন্দ্রে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের মানুষ। পাবনার বেড়া সংবাদদাতার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। প্রান্তিক মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে পাবনার বেড়া উপজেলায় ২৭টি কমিউনিটি ক্লিনিক এবং ৩টি উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, উপজেলার চাকলা, কুশিয়ারা, তালিবনগর, ঢালারচর সহ অনেক ক্লিনিক বেশিরভাগ সময় বন্ধ থাকে, আর দু একটি খোলা থাকলেও নিয়মিত আসেন না স্বাস্থ্যকর্মীরা। তাই বাধ্য হয়ে শহরে ছুটতে হচ্ছে রোগীদের। রোগী হয় প্রচুর, তারা আমাদের বোরামারা, বক্তারপুর, সিংহাসন, এই যে আর বক্সার টক্সার দিয়ে আর রাখা পর্যন্ত এই লোকজন আসে এখানে। আজ মেলা দিন ওষুধ নাই, আজ প্রায় মাস খানেক কিছুই নাই। ডাক্তার কেউ প্রতিদিন আসে না, 3-4 দিন আসে আর আসি না, বাজার থেকে কিনে ব্যবহার করা লাগে। প্রতিটি ক্লিনিকে একজন হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী দায়িত্ব পালনের কথা থাকলেও উপস্থিত থাকেন না কেউ। একজন মানুষ একটা সংসারের দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু একবার পালন করা যায় না। আজকে হচ্ছে একটু আমি 1টার দিকে মনে হয় বের হয়ে চলে আসছি। একটু শরীরটা খারাপ লাগছে, তো আমরা যাই, যা শুধু স্বাস্থ্য শিক্ষা দেই, এইগুলো দিয়ে চলে আসতে হয়। এদিকে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিয়মের বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি সচল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। শিল্প কারখানার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় হারাতে বসেছে হবিগঞ্জের সুতাং নদী। পানিতে বিপজ্জনক মাত্রায় বেড়েছে ভারী ধাতু এবং মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া গেছে নদীতে থাকা মাছের দেহেও। অসহনীয় দুর্গন্ধের পাশাপাশি চর্ম, শ্বাসকষ্ট সহ নানা রোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। একসময় এই সুতাং নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার উৎস, ছিল মৎস্য ও কৃষির প্রধান ভরসা। সেই নদী এখন রূপ নিয়েছে কারখানার পচা কালচে পানির ড্রেনে। সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত দুটি পৃথক গবেষণায় দেখা গেছে, নদীর উজান অংশ তুলনামূলক কম দূষিত হলেও শিল্প এলাকা সংলগ্ন ভাটির দিকে পানির মান দ্রুত অবনতি ঘটছে। এসব এলাকায় পানিতে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অর্ধেকের কম। অসহনীয় দুর্গন্ধের পাশাপাশি চর্ম ও শ্বাসকষ্ট সহ নানা রোগের শিকার হচ্ছেন স্থানীয়রা। এমন দুর্গন্ধ মাঝে মাঝে আসে, মনে হয় যে আমরা যে একটা সেট ঘর আছে, আমরা এই ঘরেই আমরা থাকতে পারি না। চর্মরোগ, দুর্গন্ধ, মানে অনেক ডায়রিয়া, পাতলা পায়খানা, মানে অনেক সমস্যা জটিল হইতেছে। গবেষণায় দেখা গেছে পানিতে সীসার পরিমাণ স্বাভাবিকের চেয়ে 24 গুণ বেশি, ক্যাডমিয়াম 1.5 গুণ, ম্যাঙ্গানিজ 2.35 গুণ এবং আয়রনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় 8 গুণ বেশি, যা নদীতে থাকা জীববৈচিত্র্য এবং জলজ প্রাণীর জন্য বড় ধরনের ঝুঁকি বলছেন গবেষকরা। সেখানে ডিজলভ অক্সিজেনের যে মাত্রা আমরা পেয়েছি এবং যে ফিজিওকেমিক্যাল যে প্যারামিটারগুলো আমাদেরকে বা ফিজিক্যালি আমরা যা দেখছি, আসলে সেখানে কোনো মাছের উপস্থিতি থাকা বা কোনো লিভিং অর্গানিজমের উপস্থিতি থাকা আসলে পসিবল না। ক্ষতিকর এসব ধাতুকণার উপস্থিতি পাওয়া যেতে পারে তীরবর্তী ফসলেও। যেসব এলাকায় এই অঞ্চলের ধান সেখানে যায় এবং এই ধান থেকে যে উৎপাদিত ভাত মানুষ গ্রহণ করে, সেটার ফলেও তাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। নতুন সরকারের খাল খনন কর্মসূচিতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নদীটির সংস্কার কাজ শুরু হবে, এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসীর। সাকিব আল হাসান, RTV। কুমিল্লার মেঘনায় নবম শ্রেণীর অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। পরিবারের সদস্যরা বলছেন স্কুলে যাওয়ার পথে তাদের মেয়েকে তুলে নিয়ে যায় সেই যুবক। তবে এক ফেসবুক লাইভে এসে নিখোঁজ সেই কিশোরী বলছে ভালোবেসে স্বেচ্ছায় ঘর ছেড়েছে সে। পরিবার বলছে ভয় দেখিয়ে করা হয়েছে সেই ভিডিও। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
কুমিল্লার মেঘনার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী 14 বছর বয়সী সামির আক্তার। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় ইউসুফ নামের এক যুবক। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত 16 এপ্রিল স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। ঘটনার পর কিশোরীর ক্যান্সার আক্রান্ত মা এখন পাগল প্রায়। স্কুলের সামনে থেকে এবারে আমার মেয়েটা ওইখান থেকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু নিয়ে আমার মেয়েটারে বুঝলে ফাসলে এই প্রেমের ইয়া দিয়া আমার মেয়েটারে ড্রাইভার দেখায় এইগুলো করতেছে। 19 এপ্রিল এই ঘটনায় মেঘনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। পুলিশ বলছে কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমরা ভিকটিমকে উদ্ধার করব এবং আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। পুলিশ এ বিষয়ে সচেষ্ট রয়েছে। তবে ফেসবুক লাইভে এসে নিখোঁজ কিশোরী বলছে তাকে কেউ অপহরণ করেনি, বরং স্বেচ্ছায় ঘর ছেড়েছেন তিনি। যদিও এই বক্তব্য ভয় দেখিয়ে করানো হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমি নিজের স্বাধীনতাটা কখনো পাইনি, আমার শান্তি কি জিনিস আমি এটাও খুঁজে পাইনি। আমি এই জন্য আমার প্রিয় মানুষটার সাথে চলে আসছি। বলতেছে যে আমরা এখন রিলেশনটা কন্টিনিউ করি, যখন তোমার বয়স হইব তখন আমি তোমার আনবো। আর পরে দেখতেছি যে না, পরিস্থিতি খারাপ হয়ে যেতেছে, তাই যে আমার আম্মু এগুলা নিয়ে যাতে আর বেশি বাড়াবাড়ি না করে। অপ্রাপ্ত বয়স্ক সামির আক্তারকে ভুল বুঝিয়ে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। ছেলেটা একদম বকাটে। ছেলেটা এর আগে 2-3টা মায়া এরকম করছে, একটা মায়ের সাথে বিয়ে হয়েছে। ওই মেয়ের গার্জিয়ানরা নিয়ে গেছে, ওই ছেলের কারণে মেয়েকে নিয়ে অন্য জায়গায় নিয়ে বিয়ে দিছে। 14 বছরের মেয়ে স্কুল থেকে সম্ভবত তুলে নেওয়া হয়েছে, কিন্তু এটা মানে মেয়েকে নিয়ে লাইভ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নাই। আমাদের একটাই দাবি, যত দ্রুত পারেন আমাদের মেয়েকে আমাদের ঘরে ফিরিয়ে দেন। আব্দুল হামিদ, RTV। আরডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। 13,445 কোটি টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারি অর্থায়নে 8,090 কোটি 56 লাখ টাকা, বৈদেশিক ঋণ 5,340 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে 16 কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 5টি নতুন, 5টি সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। রোববার সচিবালয়ের অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এতে জানানো হয়, নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নগর এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঢাকায় জরুরি পানি সরবরাহ এবং ময়মনসিংহ বিভাগে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ খোলা ও চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন তিনি। অন্যদিকে রাশিয়া সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আবারও আলোচনায় বসার প্রস্তাব বিবেচনা করছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন সামুল শিহাব। চলমান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ওয়াশিংটনের কাছে আবারও প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে এতে ইরান একটি শর্ত জুড়ে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি নিয়ে বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে নয়, বরং ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে। ইরানের দেওয়া প্রস্তাবগুলো মার্কিন নীতি নির্ধারকদের আলোচনার টেবিলে রয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ইরান আন্তরিক বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে অবশ্যই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। এদিকে সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে ইরানের প্রতি দেশটির সমর্থন ও বন্ধুত্বের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন দফা আলোচনার প্রস্তাব দিয়েছে এবং আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে মার্কিন অনুরোধ বিবেচনা করছে তেহরান। আরেকদিকে হরমুজ খোলা ও আটকা পড়া নাবিকদের ব্যাপারেও কোনো সমাধানে আসতে পারেনি জাতিসংঘের সাধারণ পরিষদ। এর মধ্যেই ইরানি পতাকাবাহী আরও একটি তেলবাহী জাহাজ এমটি স্ট্রিমকে বন্দরে যাওয়া থেকে আটকেছে মার্কিন নৌবাহিনী। লেবাননেও ইসরায়েলে নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে 2,521 জনে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির মাঝেও গত 2 দিনে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম NNA। সামিউল শিহাব, RTV। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 81 জন।
সোমবার রাতে রাজধানী জাকার্তা সংলগ্ন বেকাসি শহরে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি লেভেল ক্রসিংয়ে ট্যাক্সির সঙ্গে সংঘর্ষের পর লাইনে আটকে পড়ে একটি কমিউটার ট্রেন। ঠিক তখনই পেছন থেকে আসা আরেকটি দ্রুত গতির দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকা ওই ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বগিগুলো দুমড়ে মুচড়ে যায়। উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তূপ থেকে আটকে পড়া যাত্রীদের জীবিত উদ্ধারে কাজ করছেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনায় 15 আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। সোমবার সকালে রাজধানী জুবা থেকে 20 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। সিটিলিংক এভিয়েশনের যাত্রীবাহী বিমানটি ইয়েই থেকে জুবাই যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিক তদন্তে জানা যায়, বৈরী আবহাওয়া এবং অত্যন্ত নিম্ন দৃশ্যমানতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে 13 জন দক্ষিণ সুদান এবং 2 জন কেনিয়ার নাগরিক। দেশটির সিভিল এভিয়েশন জানিয়েছে, উড্ডয়নের 30 মিনিট পরেই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ছোট এই বিমানটি। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত দল কাজ শুরু করেছে। উল্লেখ্য, অনুন্নত পরিবহন ব্যবস্থা এবং পুরনো বিমানের কারণে দক্ষিণ সুদানে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটে। গত জানুয়ারিতেও দেশটিতে একটি বিমানে 20 জন প্রাণ হারান। দর্শক, এবারে খেলার খবর। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। তবে সিরিজটিকে সামনে রেখে শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। রোববার বৃষ্টির কারণে শিরোপাও উন্মোচিত হয়েছে ইনডোরে। তবে টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চান বৃষ্টি বাধা কাটিয়ে ম্যাচ করাক মাঠে। এদিকে ওয়ানডে সিরিজ হেরে ব্যাকফুটে রয়েছে মেয়েরা। তবে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া জ্যোতির দল। পাশাপাশি প্রস্তুতি সারতে চান আসন্ন নারী টি-20 বিশ্বকাপের। আরেকটা অপরচুনিটি বলবো যে দল হিসেবে কামব্যাক করার এবং ডেফিনেটলি নিজের দেশে খেলা, প্লাস হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ আমাদের টিম হিসেবে আসলে আমরা কতটুকু প্রিপেয়ার ওয়ার্ল্ড কাপের জন্য সেটা জানার জন্য আসলে এই ম্যাচগুলো আসলে হওয়াটা অনেক বেশি জরুরি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।